সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো গেল না ফায়ারম্যান সোহেল রানাকে। বনানীর আগুনে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে স্মৃতি হলেন নিজেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। লাইফ সাপোর্টে ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি। মাদ্রাসার এক পিয়ন সহ আটক ৩, দুদিন পর অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা। মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে চাঁদপুরের আলামিন সহ ৫ বাংলাদেশি নিহত। স্বজনদের আহাজারি, দ্রুত লাশ দেশে আনার দাবি। সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ। সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পুলিশ সংঘর্ষের জেরে বন্ধ শাটল ট্রেন। কর্মসূচি প্রত্যাহার একাংশের। বরিশালে ভিসির পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফায়ারম্যান সোহেল রানা। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে নিজে হারিয়ে গেলেন এই পৃথিবী থেকে। মধ্যরাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোহেল রানার মৃত্যুর খবরে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বলছি এক ফায়ারম্যানের কথা, যিনি শুধু একজন যোদ্ধাই নন, বীরও বটে। আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন বনানীর এফআর টাওয়ারে তখনও আটকে পড়াদের চিৎকার আর আর্তনাদ। সেনা বিমান, নৌবাহিনীর সম্মিলিত প্রচেষ্টা। তবু ভবনটির অবকাঠামোগত জটিলতা আর আগুনের তীব্রতার কাছে যেন অসহায় উদ্ধারকর্মীরা। আটকে পড়াদের উদ্ধারে আনা হয় অত্যাধুনিক যন্ত্র, ল্যাডার। কয়েক ঘন্টার চেষ্টায় একে একে উদ্ধার হন বেশ কয়েকটি অসহায় প্রাণ। তবে উদ্ধারের এক পর্যায়ে ল্যাডারে সবাইকে তুলে দিয়ে নিজেই দাঁড়ানোর জায়গা পাননি আগুন যোদ্ধা সোহেল রানা। নিজের জীবনকে তুচ্ছ মনে করে ভেজা হাতে টিটিএল এর সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করতেই এক মুহূর্তের অসতর্কতা। দ্বিতীয়বার যখন সে উঠছে তখন ওই কেসে আবার লোকজন উঠছে। তখন এই কেসের যে লোড বিয়ারিং ক্যাপাসিটি সেটা হয়তো ওভার হয়ে গেছে। ওভার হয়ে যাওয়ার পরে সোহেল রানা চিন্তা করছে যে আমি প্রশিক্ষিত ফায়ার ফাইটার, তা আমি লেডার বেয়ে নিচে নেমে যাই, সাধারণ পাবলিকগুলো বেঁচে যাক। প্রতিমধ্যে নামার সময় তার পাটা আটকে যায়। আটকে গেলে পাটা ভেঙে যায় এবং কোমরে বেল্ট ছিল, এই বেল্টটা তার এই পেটের এখানে লেগে নাটটা ছিদ্র হয়ে গেছে। এরপর হাসপাতালের বিছানায় 10 দিনের প্রাণপণ যুদ্ধ। জীবন মরণের সন্ধিক্ষণে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। আগুন যুদ্ধে অনেকগুলো অসহায় প্রাণ বাঁচিয়ে জিতে গেলেও ফায়ারম্যান সোহেল রানা হার মানলেন নিজের জীবনের কাছেই। আমরা ওকে সবসময় মূল্যায়ন করতাম, সোহেল একজন দক্ষ এবং সাহসী ফায়ার ফাইটার। যে কোনো রেস্কিউ, যে কোনো ফায়ার ফাইটিং, হ্যাঁ, আমরা সোহেলকে নিয়ে একটা ভরসা করতাম যে না, সোহেল আমাদের সাথে আছে, ও একটা কাজ করতে পারবে। আমি কইছি বাবা ঘর বাঁধতো নে, বাবা তুমি ঘর বাঁধতো নে, বাবা বাবা একটু উন্নত হলো। কিশোরগঞ্জের ইটনার কৃষক পরিবারের সন্তান সোহেল 2015 সালে যোগ দেন ফায়ার সার্ভিসে। ভাই বোনের সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য নিজের সুখের দিকেও তাকাননি কোনোদিন। 4 ভাই বোনের মধ্যে সবার বড় সোহেলের উপার্জনে চলতো পুরো সংসার, মিটতো ছোটদের লেখাপড়ার খরচ। আমাদের পরিবারটা ওনার উপরে সবচেয়ে ডিপেন্ড করতো। একমাত্র সম্বল আমার ভাই ছিল। আমার লেগে আগলা ওয়াল টুল কিনে আছে, একটা আগলা দিয়ে দিতে করো, যেটা আছে আমার করে আগলা আছে। মৃত্যু কেড়ে নিলেও সোহেল রানারা মৃত্যুঞ্জয়। সোহেলের আত্মত্যাগ অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকুক কল্যাণকামী মানুষের হৃদয়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেনীতে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাফির অবস্থার আরও অবনতি হলে সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। এদিকে ঘটনায় মাদ্রাসার এক পিয়ন সহ 3 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো 5 জনে। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গিয়ে এমন প্রতিহিংসার শিকার হবেন তা ভাবতেই পারছেন না তার স্বজনরা। রাফির সহপাঠীরা যেখানে আলিম পরীক্ষায় অংশ নিয়ে উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন বুনছেন, সেখানে পরীক্ষা দিতে গিয়েই কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফিকে এখন লড়তে হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
রাফির ভাই নোমান জানিয়েছে, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা রাফির যৌন হয়রানির মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এমন বর্বরচিত ঘটনার মুখোমুখি হতে হলো তাকে। ওরা বলতেছে যে তুই বল যে প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে যেসব কিছু আনা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তখন ও বলতেছে না, এটা সত্য, এটা মামলা হয়েছে, এটা আইনের গতিতে চলবেই, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এটার প্রতিবাদ আমি করবই, এটা বলছিল। চিকিৎসক জানায়, রাফির শরীরের ৮০% বেশি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। ওর বায়োকেমিক্যাল প্যারামিটার্সগুলো, যেগুলো আমরা লিভার ফাংশন, কিডনি ফাংশন, হার্ট ফাংশন, লাং ফাংশনের জন্য যে এগুলো কালকের তুলনায় আজকে একটু খারাপের দিকে গেছে। ১ ২ নম্বর যেটা হচ্ছে যে ওর শ্বাসকষ্ট হচ্ছে, যেহেতু শ্বাসনালী পোড়া, শ্বাসকষ্ট হওয়াটাই স্বাভাবিক। এদিকে পুলিশ জানায়, অভিযুক্তদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। কিছু তথ্য প্রমাণ আমি পেয়েছি এবং এই তথ্য ধরে আমরা যাচাই বাছাই করছি। ইনশাল্লাহ অচিরেই আমরা এ ঘটনার সাথে যারা জড়িত, নেপথ্যে যারা জড়িত, সবাইকেই আইনের আওতায় এনে ফেলতে পারবে। গত শনিবার সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষা কেন্দ্রের ভেতরেই কয়েকজন সহপাঠী রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গত ১৭ই মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলা দায়েরের পর কারাগারে রয়েছে সে। স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরেই রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনার ২ দিন পর মামলা হয়েছে। বিকেলে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন নুসরাতের ভাই। এতে মুখোশধারী ৪ জন ও তাদের সহযোগীকে আসামি করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। বিস্তারিত জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। দীপ। তামিম, কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলের বার্ন চিকিৎসাধীন নুসরাতের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেছেন এই বার্ন যে প্রধান সমন্বয়ক আছে সামন্তুল আলনী। তো উনি যেটি বলেছেন যে দুপুরে তার লাইফ সাপোর্টে নেওয়ার পর থেকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন যে নুসরাতের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই নুসরাতের যেখানে চিকিৎসার যে কাগজপত্র রয়েছে সেগুলি কিন্তু তারা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা সিঙ্গাপুরে একটি হাসপাতালে পাঠাবেন এবং তারা যেটি বলছেন যে সেখান থেকে তাদের রিপ্লাই আসার পরপরই তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা যেটি বলেছেন যে প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক এই বিষয়টি মনিটরিং করছে। তারা যেটি বলছেন যে তার চিকিৎসার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা সরকার করবে এবং যদি প্রয়োজন হয় এবং সিঙ্গাপুরের ডাক্তাররা যদি বলেন তাহলে আজকে রাতে অথবা কালকের মধ্যে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। এই ক্ষেত্রে সামন্তুলাল আমাদেরকে যেটি বলেছেন যে তার যে এখন শারীরিক অবস্থা সেই ক্ষেত্রে নিতে হলে কিছুটা সমস্যা হতে পারে, তবুও তারা চেষ্টা করছেন। তারা বলেছেন যে ইতিমধ্যে নুসরাতের যে সবশেষ পরীক্ষার কাগজপত্র রয়েছে এবং সবশেষ শারীরিক অবস্থার যে কাগজপত্রগুলি রয়েছে ইতিমধ্যেই তারা হয়তোবা সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানোর কার্যক্রম শুরু করেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তারা ইন্টারনেটের মাধ্যমে মেইল করে সেই কাগজপত্রগুলি পাঠিয়ে দিবেন এবং সেখান থেকে রিপ্লাই আসার পরই তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। সামন্তুলাল যেটি বলেছেন যে লাইফ সাপোর্টে নেওয়ার পর থেকে কিছুটা উন্নতি হয়েছে নুসরাতের শারীরিক অবস্থা। এছাড়া কিছুক্ষণ আগে যেমনটি আপনারা শুনছিলেন যে এই ঘটনায় কিন্তু একটি মামলা হয়েছে এবং নুসরাতের বড় ভাই কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে 4 জন মুখোশধারী এবং অজ্ঞাতনামাদের আসামি করে তারা এই মামলাটি দায়ের করেছেন এবং এখানে প্রধানমন্ত্রী বিশেষ সহকারে এসেছেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে সরকারের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা যেমন চিকিৎসার ক্ষেত্রে নেওয়া হবে তেমনি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে নুসরাতের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে এবং সিঙ্গাপুরে তার পরীক্ষার কাগজপত্রগুলি পাঠানো হয়েছে। সেখান থেকে ডাক্তাররা মতামত দিলে তাকে হয়তো আজকে রাতে কিংবা কালকে সকালে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। তামিম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ 11 জন নিহত হয়েছেন। তাদের বাড়ি চাঁদপুর, কুমিল্লা ও নোয়াখালীতে বলে জানা গেছে। সচ্ছলতা ফেরাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারগুলোতে বইছে শোকের মাতম। এদিকে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হাইকমিশন কাজ করছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার।
আর্থিক সচ্ছলতা ফেরাতে মাত্র 7 মাস আগে ধার দেনা করে বড় ছেলে আলামিনকে মালয়েশিয়ায় পাঠায় পরিবার। রোববার রাতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারায় আলামিন। তার অকাল মৃত্যুতে চাঁদপুরের ফরিদগঞ্জের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। আলামিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তার পরিবার। আমার 3 ছেলে, এই প্রথম ছেলে আমি অনেক কষ্টের বিনিময়ে টাকা পয়সা ঋণ করিয়া তারে বিদেশ পাঠাইছি, একটু হয়তো ভবিষ্যতে আল্লাহ যদি দান করে তারে ঋণ টিন করিয়া এবং জায়গা জমিন বিক্রি করিয়া বিদেশ পাঠাইছে। সরকারের কাছ থেকে আবেদন যেভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে সহযোগিতার একটা আবেদন করছি, আর দ্রুত যেন লাশটা আনার ব্যবস্থা করে। রোববার রাত 11টার দিকে নিলাই এলাকা থেকে 44 জন শ্রমিককে বহনকারী একটি বাস কারখানায় যাওয়ার পথে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্ঘটনার পর ঘটনাস্থলে মারা যায় অন্তত 8 জন। আহতদের উদ্ধার করে পুত্রাজায়া ও সেরডাং হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও কয়েকজন। চালক সহ বাসটিতে মোট 44 জন যাত্রী ছিল। তারা সবাই মাস কার্গো কোম্পানির শ্রমিক। তাদেরকে নিলাই এলাকা থেকে রাতের শিফটের কাজের জন্য কারখানায় আনা হচ্ছিল। রাজীব মুন্সি, সোহেল, মুহিন, আলামিন ও গোলাম মোস্তফা নামের 5 বাংলাদেশির লাশ দ্রুত দেশে ফিরে আনা হবে বলে জানালেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। আমাদের বাংলাদেশি ভাই উনি নিহত হয়েছেন, আর 4 জন আহত ছিল, তারা হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া ও নেপালের শ্রমিক রয়েছেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। প্রতিবেশী মিয়ানমারের চক্রান্ত নস্যাতের পাশাপাশি নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে সেন্ট মার্টিনে টহল দিতে শুরু করেছে বিজিবি। মোতায়েনের দ্বিতীয় দিনে কার্যক্রম শুরু করে বাংলাদেশ সীমান্ত রক্ষায় নিয়োজিত এই বাহিনী। সেই সাথে 22 বছর পর স্থায়ী বর্ডার আউটপোস্ট বিওপি স্থাপনও শুরু করেছে। এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। 17 বর্গ কিলোমিটারের এ দ্বীপে বসবাস করে প্রায় 8,500 মানুষ। আর এখানকার মানুষের প্রধান আয়ের উৎস মাছ ধরা আর পর্যটন। 1997 সাল পর্যন্ত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নিয়োজিত ছিল এখানে। পরে তার টেকনাফে সরিয়ে নেওয়া হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্গত সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে উপস্থাপন করে নিজেদের বলে দাবি করার অপচেষ্টা করে। এরকম বাস্তবতায় এ দ্বীপের সীমান্ত নিরাপত্তা রক্ষায় 22 বছর পর রোববার থেকে ফের পুরোদমে কাজ শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বহির্দেশের কোনো আক্রমণ যাতে এখানে না আসে বা এই দ্বীপকে নিয়ে অন্য কেউ যত কোনো চিন্তা ভাবনা করতে না পারে এটা বন্ধ করা, এবং আমাদের নিয়মিত বা রুটিন যেই আমাদের দায়িত্বগুলো আছে সেটা পালন করার জন্যই বড়গাল বাংলাদেশ ওখানে মোতায়েন হয়েছে। সেন্ট মার্টিনকে মিয়ানমারের দাবি করাকে অযৌক্তিক এবং ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েনের সরকারের সিদ্ধান্তকে সঠিক বলে মত বিশেষজ্ঞদের। মিয়ানমার কিভাবে মাঝে মধ্যে শুনি এই সেন্ট মার্টিনকে তাদের অংশ বলে, আমার কাছে এটা হাস্যকর ব্যাপার বলে মনে হয়। আর সরকার ওখানে বিজিবি মোতায়েন করেছেন, ভারী অস্ত্র মোতায়েন করেছেন, এটি আমাদের নিরাপত্তার জন্য খুব জরুরি ছিল এবং এটিকে পাশ কাটানোর সুযোগ ছিল না। আর জেলা প্রশাসক জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোহিঙ্গারা এই মানব পাচারের শিকার হচ্ছে কিংবা যে স্মাগলিং এর পরিমাণটা দেখা যায় হয়তো ওই এরিয়া থেকে বেড়ে যাচ্ছে, আর সীমান্ত নিরাপত্তার জন্যই মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন কোস্টগার্ডের পাশাপাশি বিজিবি সদস্যরাও সীমান্তের নিরাপত্তায় দ্বীপটিতে দায়িত্ব পালন করবে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে 23 কেজি স্বর্ণ জব্দ, 2 পরিচ্ছন্নতা কর্মী আটক। প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে ছাত্রলীগ। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ।
ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশের মধ্যকার সংঘর্ষের পর আজকে সকাল থেকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সেক্ষেত্রে যে পক্ষটি ছাত্রলীগের যে পক্ষটি এই অবরোধের ডাক দিয়েছিল তারা আমরা দেখেছি ঠিক বেলা 12টায় তারা শাবনত হলের সামনে কিন্তু আন্দোলন করেছে, মিছিল করেছে, বিক্ষোভ সমাবেশ করেছে। সেক্ষেত্রে তাদের একটি দাবি ছিল তাদের পক্ষে যে 6 জন ছাত্রকে আসলে পুলিশ অস্ত্র মামলায় গ্রেফতার করেছিল তাদেরকে অবশ্যই নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হবে। এরপরে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে দুটি পক্ষ আন্দোলন করছিল, সিএফসি এবং বিজয় গ্রুপের যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের সাথে প্রশাসন রুদ্ধদ্বার একটি বৈঠকে বসে। সেক্ষেত্রে আমরা দেখেছি 3:30টায় বিসি কার্যালয়ে কিন্তু এই বৈঠকে বসে। সেক্ষেত্রে দুই পক্ষেরই আমরা দেখেছি প্রতিনিধিরা বা ছাত্র যারা রয়েছে, ছাত্রলীগের কর্মী যারা রয়েছে তারা অংশগ্রহণ করেছে এবং সবার সম্মতিতে আমরা দেখেছি ঠিক 5:30টায় যে অবরোধ তারা দেখেছিল সেটি তারা প্রত্যাহার করেছে এবং তারা আমাদেরকে জানিয়েছে আসলে যে অবরোধটি রেখেছে প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছে যে 6 ছাত্রের বিরুদ্ধে যে অস্ত্র মামলা দেওয়া হয়েছে সেটি প্রশাসন দেখবে এমনটি তাদেরকে আশ্বাস দিয়েছে এবং সেই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা অবরোধ স্থগিত করেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে তাদের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, তাদের যে যৌক্তিক দাবিগুলো ছিল সেই দাবিগুলো তাদের কাছে তুলে ধরা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় উপাচার্যের পক্ষ থেকেও বলা হয়েছে তাদের যে দাবিগুলো সেগুলো দেখা হবে এবং যেসব দাবি সমাধান করা হবে এবং মূলত যে দাবিটি ছিল 6 ছাত্রকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে সেক্ষেত্রে তাদের কিভাবে সেই বিষয়টি সমাধান করা যায় সেই বিষয়ে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে বা পুলিশ প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলা হবে এবং সেক্ষেত্রে সমাধান করা হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে গতকাল থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে এই অবরোধে ডাক দেওয়ার পর থেকে কিন্তু একটি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরাও কিন্তু অনেকটা আতঙ্ক ছিল, তবে অবশেষে বিষয়টি সমাধান হওয়ায় কিন্তু সকল শিক্ষার্থীরাই বলছেন যে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনেকটাই মঙ্গলজনক। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে ছাত্রলীগ, আর সেই খবর জানাতে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় 1.5 ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন তারা, সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 2 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ ও ভিসির পদত্যাগ দাবিতে 27শে মার্চ থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। পরে গত শনিবার শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও উপাচার্যের অপসারণ দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। দখলমুক্ত করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। দুপুরে মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় এই অভিযানে কাঠপট্টি থেকে মীর কাদিম নদী বন্দর পর্যন্ত 1/2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। সরেজমিনে দেখা যায় ধলেশ্বরী নদীর তীর ঘেঁষে কাঠের দোকান, চালকল সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে অবৈধ দখলদাররা। অভিযানে অবৈধ দখল করে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর কাঠ নিলামে তুলে 6,20,000 টাকা বিক্রি করা হয়। নদীর জায়গা দখলমুক্ত করতে এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। নদীর সংরক্ষণের ব্যাপারে সাধুবাদ জানাই সরকারকে। আমাদের নদীমাতৃক দেশ, অবশ্যই সাধুবাদ জানাই। দুঃখ তো হবেই, যেহেতু আমার নিজের স্থাপনা আছে, তারপরও সবকিছু মিলিয়ে সাধুবাদই জানাই। আমরা নদী ফিরাবার, নদীর চাই, যৌবন চাই। আমার নদীটারে ফিরাবার আমরা সৌন্দর্যভাবে দেখতে চাই। নেক্সট আবার দখল না করতে পারে সেটা যেন আইন শৃঙ্খলা বাহিনী সেরকম প্রস্তুতি নেয়, যেমন আর কোনো দখল না করতে পারে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 23 কেজি ওজনের 200টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, সকালে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানে একটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। সব প্রক্রিয়া শেষে বিমানটির একটি টয়লেটে অভিযান চালানো হয়। সেখানে বিশেষভাবে লুকানো অবস্থায় 200টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 পরিচ্ছন্নতা কর্মীকে আটক করা হয়েছে। যেহেতু এটা ওয়াশরুমে ছিল এবং একটা বক্সের মধ্যে স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকানো ছিল,
কাজেই এইটা আমাদের যে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয় যেটা এখানে সংশ্লিষ্ট যে কেরিয়ার তাদের কারো সম্পৃক্ততা থাকতে পারে, এই জন্য তাদের যে সুইপার এবং ক্লিনার তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বাংলা সময় আরও থাকছে। শতবর্ষী গাছ রেখে যশোর বেনাপোল সড়ক নির্মাণ হলেও কাটা পড়ছে শেকড়, উপড়ে পড়ে প্রাণহানির শঙ্কা, গাছ রক্ষার তাগিদ পরিবেশবাদীদের। নানা সমস্যায় জর্জরিত চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। বছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হলেও বন্দর পায়নি পূর্ণাঙ্গ রূপ। পদে পদে ভোগান্তিতে পড়া ব্যবসায়ীরা এজন্য পরিচালনার দায়িত্বে থাকা পানামা পোর্ট লিমিটেডকে দুষছেন। ক্ষুব্ধ কাস্টমস কর্মকর্তারাও। তবে যাদের বিরুদ্ধে এত অভিযোগ মুখ খোলেনি তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। কংক্রিটহীন মাটির বন্দর যেন ধুলো কাদার রাজ্য। সরু প্রবেশ পথ, খালাস পয়েন্টে শেড না থাকায় ঝুঁকিতে থাকে কাঁচামাল। যত্রতত্র মালামাল খালাসের চিত্র জানান দেয় দেশের বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ স্থলবন্দর সোনা মসজিদের সংকট ও বেহাল অবস্থার। অথচ উন্নয়নের লক্ষ্যে 2006 সাল থেকে বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে বন্দরটি। গাড়ির লোড আনলোডের অসুবিধা, জাম হয়, মানে গাড়ি রাখার মতো পার্কিং নাই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, গাড়ি আইলে ওপার থেকে এলে লোড হবে, লোড করার পর তখন আমরা যাই। যে যেখানে পাচ্ছে রাস্তাঘাটে পাথর টাথর এই সে আবিঝাবি মানে মিস করে আপনার যানজট লাগছে, তখন আমরা সমস্যা বোধ করছি। শুরুর 4 বছরে অবকাঠামোগত উন্নয়ন সহ পূর্ণাঙ্গ স্থলবন্দর করার শর্তে 25 বছরের জন্য দায়িত্ব নেয় পানামা পোর্ট লিমিটেড। কিন্তু 13 বছর পার হলেও উন্নয়ন হয়নি তেমন একটা। এসব নিয়ে অভিযোগের শেষ নেই ব্যবসায়ীদের। এই রাস্তাতে যখন গাড়ি আসতে পোল্ট্রি খেয়েছে রাস্তা, এই জন্য ইম্পোর্টাররা চলেছে অন্য বর্ডারে। পানামাতে কোনো মানে সিস্টেম নাই। মাল ওঠা নামাতে দেখা যাচ্ছে একটা সময় লেগে যায়। ফলের গাড়িগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে ফল তো এটা কাঁচা মাল, একটু প্রবলেম তো ফেস করতেই হয়। অবকাঠামো কিছু পরিবর্তন হলে হয়তো বা আরো ভালো চলতে পারে বা ভালো ফল আসতে পারে। পানামার এমন অব্যবস্থাপনায় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কাস্টমস বিভাগ। আরো শক্তিশালী করতে হবে ওই ব্রিজ, গেটগুলোকে তারা আরো মজবুত করতে হবে, ভিতরে রাস্তাঘাট আর তাদের সুন্দর করতে হবে, শেডগুলোকে তারা ভালো করতে হবে। শেড দিয়ে এখন পানি পড়ে। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি বোর্ডকে অলরেডি একটা চিঠি লিখছি এবং আশা করছি এটা খুব অচিরেই এটা সমস্যার সমাধান হয়ে যাবে। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্যমাত্রা 30,15,000 রাজস্বর বিপরীতে আদায় হয়েছে মাত্র 14,32,000 টাকা। তবে মার্চ থেকে রাজস্ব আদায় উদ্বৃত্ত বলে দাবি কর্তৃপক্ষের। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সোনা মসজিদ স্থলবন্দরের সংকট সমাধানে করণীয় বিষয়ে আলোচনার জন্য রাজশাহীর অলকা মোড় এলাকায় আছেন রিপোর্টার রাকিবুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জের যে সোনা মসজিদ স্থলবন্দর আছে সেখানে আমদানি রপ্তানির কারণে আমরা ব্যবসায়ীদের সাথে যখন কথা বলছিলাম তারা যেটি বলছেন যে আসলে এই অঞ্চল দিয়ে কিন্তু আমদানি রপ্তানি আগে যেমন ছিল তার থেকে খানিকটা কমছে। কারণ হচ্ছে আসলে এই যে সোনা মসজিদ স্থলবন্দরটি সেটি যাদের দায়িত্বে রয়েছে পানামা পোর্ট লিমিটেড, তাদের অবকাঠামোগত কতগুলো সমস্যা এবং এছাড়াও ব্যবসায়ীরা যেটি অভিযোগ করছেন যে আসলে কাস্টমস যারা কর্মকর্তা রয়েছেন তাদেরও অনেক বেশি দায়িত্বশীল হওয়ার প্রয়োজন আছে। তো এই বিষয়গুলো নিয়ে ব্যবসায়ীদের কি ধরনের সমস্যা হচ্ছে এবং আসলে কাস্টমস এবং পানামা কর্তৃপক্ষ আরো কতখানি সতর্ক হলে এই অঞ্চল দিয়ে আসলে বা এই পোর্টটি দিয়ে অনেক বেশি আমদানি করা যেতে পারে বা ব্যবসায়ীরা সুযোগ সুবিধা পেতে পারে, সে নিয়ে আমরা কথা বলার জন্য রাজশাহী চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গে আজকে কথা বলবো। শুরুতে একটু জানতে চাই যে আসলে এই পোর্টটি দিয়ে আসলে কতখানি আমদানি করা সম্ভব এবং কতটা সুবিধায় আসলে এই পোর্টে আছে বলে আপনারা মনে করেন? প্রথমে ধন্যবাদ সময় টিভিকে। আমরা বিগত 3-4 বছর ধরে আমরা এই পোর্টের সমস্যা নিয়ে তৎকালীন কমিশনার মজ্জেন সাহেবের সাথে আমরা বহুবার বৈঠক করেছি। উনি কিছু ওনাদের মানে ব্যর্থতার কথা আমাদের সামনে তুলে ধরেছেন যে পোর্টের ব্যবস্থাপনা করার জন্য পূর্ণাঙ্গ স্থলবন্দর করার জন্য যেসব সুযোগ সুবিধা দরকার অবকাঠামো সহ সেগুলো সুযোগ সুবিধা এখনও পায় নাই। জনবলের তাদের যথেষ্ট অভাব আছে। তাদের জনবলের প্রয়োজন 57 জন, সেখানে আপনার 10-12 জনকে নিয়ে তারা পোর্টটা পরিচালনা করছে এবং এখানে যে কোনো ধরনের যে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার পূর্ণাঙ্গ স্থলবন্দর করার জন্য সেগুলো আমাদের এর আগেও আমরা 2018 সালে এটা এনবিআরে প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং ওখান থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা
পায় নাই। মজিম সাহেব এই কথা বলেছিলেন 2018 সালে, তারপর থেকে ওই অবস্থাতেই আছে। তো আমরা যারা ব্যবসার ব্যবসার সাথে জড়িত তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছে। যেমন পানামাকে 25 বছরের জন্য একটা চুক্তিভিত্তি করেছে, সেই পানামা কোম্পানি যে তারা যে ইয়ার্ডটা করেছে সেই ইয়ার্ডে অনেক ধরনের ত্রুটি আছে এবং ইয়ার্ডটা খুব সংকীর্ণ জায়গার মধ্যে অবস্থিত। সেখানে একটা ট্রাক আনলোড করার পরে সে ঘুরে যে বেরোবে তাড়াতাড়ি সেই বেরোনোর সুযোগ সুবিধা নাই এবং যত্রতত্রভাবে যে কোনো ধরনের পণ্য খালাস করে ফেলে যেখানে সেখানে, যেটা একটা যানজটের সমস্যা হয় এবং পণ্য যে আমরা ঠিক মতন ওখান থেকে ছাড় করতে পারছি না তার জন্য যে আমাদের যে ড্যামেজটা যাচ্ছে সেটাও কিন্তু পানামা কর্তৃপক্ষ আমাদেরকে দেয় না। কিন্তু উভয় সংকটে ব্যবসায়িকরা পড়ে থাকে এবং আমাদের যে রাস্তাটা হচ্ছে আমরা যেটা হাইওয়ে রোড বলতেছি সেই রোডের অবস্থা খুবই করুণ এবং আমরা একটা সিঙ্গেল রোড দিয়ে যাতায়াত করি। এই রাজশাহী বিভাগের একমাত্র স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর, এখানে বছরে কোটি কোটি টাকার রাজস্ব ইনকাম হয় সরকারের। সেহেতু সরকারের যে সদিচ্ছার অভাব সেটা বলবো না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে ভিশন দেখাচ্ছেন 41 সালের, সেই ভিশনের জন্য উনি সকল সেক্টরকে নিয়ে কাজ করার কথা বলছে। তা আমার মনে হয় যে এনবিআরের যে প্রস্তাবনাটা আছে সোনামসজিদ স্থলবন্দরের, সেই প্রস্তাবনাটা যদি অতি শীঘ্রই প্রস্তাবনাটা বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমাদের যে ব্যবসায়িকরা যে ধরনের প্রবলেম ফেস করছি সে প্রবলেমগুলো ফেস করব না। এবং একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যে পানামা পোর্ট লিমিটেড 2006 সালে দায়িত্ব নেওয়ার পরে 4 বছরের মধ্যেই তাদের একটি পূর্ণাঙ্গ পোর্ট করার কথা ছিল, সেটি হয়নি। তো আপনারা কি কখনো সুপারিশ করেছেন কিনা এবং স্থানীয় যারা কাস্টমস কর্মকর্তা রয়েছে তাদের কি কোনো ধরনের আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? ধন্যবাদ। আমরা 2018 সালে তৎকালীন কমিশনার কাস্টমস ভ্যাট কমিশনার মজিম সাহেবের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করি এবং সে আমাদেরকে এনবিআরের চেয়ারম্যান সহ আমাদেরকে সোনামসজিদ স্থলবন্দরে একটা অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠানে আমি নিজেই অতিথি হিসাবে ওখানে উপস্থিত ছিলাম। তো যা ওখানে এনবিআরের চেয়ারম্যান মহোদয় সাবেক নজিবুর রহমান সাহেব, এখন যিনি মুখ্য সচিব প্রধানমন্ত্রী দপ্তরের, তাদের নিয়ে আলোচনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশের যে স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরগুলোর মধ্যে অন্যতম একটি স্থলবন্দর এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এই অঞ্চল দিয়ে বিভিন্ন জিনিস আমদানি করার জন্য তারা চান যে এটির সুযোগ সুবিধা বাড়াতে। তো এই ছিল পানামা পোর্ট এবং যে সোনামসজিদ স্থলবন্দর, সেটি নিয়ে আমার কাছে সর্বশেষ। সোনামসজিদ স্থলবন্দরের সংকট সমাধানে করণীয় বিষয়ের জন্য আলোচনার জন্য আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিকেল 5টা পর্যন্ত চলে এই কার্যক্রম। সকাল 10:30টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। শেষ দিনে দুপুর 2টা পর্যন্ত কাউন্সিলর পদে 105 জন মনোনয়নপত্র দাখিল করেন। আর মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 5 জন মনোনয়ন জমা দিয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আগামী 10 এপ্রিল যাচাই বাছাই এবং 17 এপ্রিল প্রত্যাহারের শেষ দিন। 5 মে নতুন এই সিটি কর্পোরেশন মেয়র ও কাউন্সিলর পদে ভোট গ্রহণের কথা রয়েছে। অতীতের আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব পাবার পর আমি সকল স্তরের নাগরিকবৃন্দের মতামতের ভিত্তিতে একটি উন্নয়ন পরিকল্পনা করেছি। আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি মহান আল্লাহ পাক কাজ করার সুযোগ দান করেন, আমি জননেত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী এই ময়মনসিংহকে একটি সমৃদ্ধ ময়মনসিংহ গড়ার লক্ষ্যে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। শপথ নিয়েছেন রংপুর বিভাগের 23 উপজেলা নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। সকালে নিজ কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগের কমিশনার জয়নুল বারী। এ সময় স্থানীয় সরকার বিভাগের আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 4 ধাপে রংপুর বিভাগের 8 জেলায় 23 উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান শপথ নেন। এ সময় তাদেরকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। এর আগে নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শতবর্ষী গাছ রেখে যশোর বেনাপোল সড়ক নির্মাণ হলেও কাটা পড়ছে শেকড়। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে গাছ রক্ষার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। শেকড় কাটা পড়ায় দুর্বল গাছ উপড়ে পড়ে জানমালের ক্ষতির আশঙ্কা করছেন সড়কের পাশের বাসিন্দা ও রাস্তা ব্যবহারকারীরা। তবে সড়ক বিভাগের দাবি, সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে হলে শেকড় রেখে কাজ করা সম্ভব নয়। জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
বেনাপোল স্থল বন্দরকে যশোরের সাথে সংযুক্ত করেছে কিলোমিটারের পর কিলোমিটার শতবর্ষী বৃক্ষশোভিত ঐতিহাসিক এই রোড। 2017 সালে মহাসড়কের উন্নয়নে শতবর্ষী গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হলে সোচ্চার হন পরিবেশবাদীরা। গাছ রক্ষায় শুরু করেন আন্দোলন। শেষ পর্যন্ত কালের সাক্ষী হয়ে এই গাছগুলো রেখেই যশোর বেনাপোল মহাসড়ক পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 2018 সালের সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়, কিন্তু স্কেভেটর দিয়ে প্রায় 4 ফুট উঁচু গর্ত খুঁড়ে সড়ক নির্মাণ করায় সড়কের পাশে থাকা অধিকাংশ গাছেরই শেকড় কাটা পড়েছে। ইতোমধ্যে 50% খোঁড়াখুড়ির কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে গাছ রক্ষার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। অত্যাধুনিক মেশিন ব্যবহার করে গাছের শিকড়গুলি কেটে গাছগুলি যাতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সেই কাজগুলি সড়ক বিভাগ ঠিকাদারকে দিয়ে করে আসছে। এদিকে শেকড় কাটায় দুর্বল হয়ে বেশ কয়েক স্থানে উপড়ে পড়েছে গাছ। আরও গাছ উপড়ে পড়তে পারে এবং তাতে জানমালের ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত সড়কের পাশের বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীরা। খনন করার সময় শিকড়গুলো কেটে যায়, যার কারণে গাছগুলো এখন বর্তমানে 99% ঝুঁকিপূর্ণ। আমরা সবসময় আতঙ্কিত থাকি কখন এই গাছ পড়ে আমাদের ঘরবাড়ি নষ্ট হয়ে যায় কিনা। চলাচলে বিশাল সমস্যা, কখন কোন মুহূর্তে গাছ পড়ে যায়, শিকড় মিকড় কেটে দিতেছে। রীতিমধ্যে 4টি গাছ পড়ে গেছে, তো সামনে এপ্রিল মে মাসের ঝড়ে অন্তত 50টা গাছ পড়ে জনজীবন বিপর্যস্ত হবে এবং ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পরিবেশবাদীদের অভিযোগ অস্বীকার করে সড়ক বিভাগ বলছে, গাছের শেকড় কাটায় ঝুঁকি বাড়লেও সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে এর বিকল্প নেই। ইঞ্জিনিয়ারিং এর কাজের স্বার্থে আমি ওখানে শিকড় রেখে কাজ করলে আমার সড়কটা তখন অপরিকল্পিতভাবে হয়ে যাবে এবং সড়কের স্থায়িত্ব তখন নষ্ট হবে। সুতরাং বর্তমানে যে অর্থটা ব্যয় করা হচ্ছে তাতে আমাদের সরকারের বামর্থ নষ্ট হবে এবং সরকারেরই তখন আর্থিক ক্ষতি হবে। 2017 সালে যশোর রোডের দুপাশে 620টি শতবর্ষী সহ 2312টি রেইন ট্রি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে গাছ রেখে এডিবি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 329 কোটি টাকা ব্যয়ে 38 কিলোমিটার এ সড়কটির পুনর্নির্মাণের কাজ চলছে। সময় সংবাদ, যশোর। লাইভ সাপোর্টে থাকা ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা রয়েছে, আর সেখান থেকেই আমাদের সাথে স্বাস্থ্যমন্ত্রী কথা বলছেন। আমরা সরাসরি চলেছি সেখানে। যেভাবে দেখলাম এবং আমাদের ডাক্তারদের সাথেও বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আলাপ করলাম, এই কন্ডিশনটা ক্রিটিক্যাল, মানে পাঠানোটা একটু ঝুঁকিপূর্ণ। তারপরেও তার পরিবার যদি বলে পাঠাতে তারা তো, এবং যদি ওই হাসপাতাল বলে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল যদি বলে হ্যাঁ আপনারা পাঠাবার ব্যবস্থা নেন, তাহলে আমরা সেই ব্যবস্থা করব। ঠিক আছে। ফেনীতে আগুনে পুড়িয়ে দেওয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দিনাজপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে 3য় ইউনিটে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। দুপুরে বড়পুকুরিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ শেষে পার্বতীপুর খুলনা রেলওয়ে লাইনে অগ্নিসংযোগ করে তারা। তাদের অভিযোগ, সরকার ঘোষিত 20 জন শ্রমিককে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ গড়িমসি করছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান শ্রমিকরা। পহেলা বৈশাখে চট্টগ্রামে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান। সকালে নগরীর পুলিশ লাইনে আয়োজিত এক সমন্বয় সভা শেষে একথা জানান তিনি। বাসীকে অনুরোধ করব, কেউ যেন মুখোশ পরে এই অনুষ্ঠানে না আসেন, অথবা কোনো ব্যাগ নিয়ে না আসেন, অথবা যেগুলো নিষিদ্ধ করা হয়েছে বাই দিস টাইম, বিভিন্ন ধরনের বাঁশি যেগুলো মানুষকে বিরক্তির উদ্রেক করে, এগুলো যেন না নিয়ে আসা হয়। এবং আমরা আয়োজকদের অনুরোধ করেছি তারা যেন অবশ্যই 6টার মধ্যে, গতবার ছিল 5টা, এবার 6টার মধ্যে তাদের সমস্ত অনুষ্ঠান সম্পূর্ণ করেন। বৈশাখী মেলার নানা অনুষঙ্গ তৈরিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যস্ততা বেড়েছে কারিগরদের। বিন্নি খই, চিনির তৈরি হাতি, ঘোড়া, মটক ও বাতাসা সহ হরেক রকমের খাবার তৈরি করেন তারা। বসে নেই শিশুদের টমটম গাড়ি, বেহালা, ঠেলা গাড়ি আর ঢোল তৈরির কারিগররাও। দিনরাত পরিশ্রম করে শিশুদের জন্য নানা খেলনা বানাচ্ছেন তারা। এখানকার সাজের কদর রয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়।
গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে কারিগরদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার দাবি জানান কারিগররা। আমার উদ্ভাবন আমার স্বপ্ন এই শিরোনামে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলছে স্টুডেন্ট টু স্টার্টআপ। 2 দিনের কর্মসূচির প্রথম দিন সকালে রংপুর চেম্বার ভবনে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা অংশ নেন। তাদের মাঝে স্টুডেন্ট টু স্টার্টআপ নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন অতিথিরা। কাল মঙ্গল পিচিং রাউন্ডে বাছাই করা হবে 3টি দল। উদ্ভাবনী ভাবনা ও তরুণ উদ্ভাবকের খোঁজে দেশের 40টি বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে CRI, ইয়াং বাংলা ও ICT ডিভিশনের আইডিয়া প্রজেক্ট। আমার মনে হয় স্টুডেন্ট বয়সে সিনিয়রটা না বললেও চলে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাবা আমার বেবি লিডার আমি আমি এই লাইন। সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো গেল না ফায়ারম্যান সোহেল রানাকে। বনানীর আগুনে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে স্মৃতি হলেন নিজেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। লাইভ সাপোর্টে ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি। মাদ্রাসার এক পিয়ন সহ আটক 3, 2 দিন পর অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা। মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়েছে। আতপুরের আলামিন সহ 5 বাংলাদেশি নিহত। স্বজনদের আহাজারি, দ্রুত লাশ দেশে আনার দাবি। সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ। সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ছাত্রলীগের অবরোধ কর্মসূচি প্রত্যাহার। দিনভর বন্ধ ছিল শাটল ট্রেন। বরিশালে ভিসির পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।